রাজনীতি কোনো ব্যবসা হতে পারে না। প্রথমত রাজনীতিবিদদের কোনো না কোনো আয়ের উৎস থাকতে হবে, না হলে তারা তো সৎভাবে মানে নিজের তো খাওয়া পড়ার ব্যবস্থা থাকতে হবে। শেখ হাসিনাও জানতেন যে যদি শেখ হাসিনার আমলে কোনো নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপির বিজয়কে কোনো অবস্থায় ঠেকানো যাবে না। তার আগামী নির্বাচনে যেভাবে মানে আমাদের ক্যান্ডিডেটদের চরিত্র হননের চেষ্টা করা হবে সে ব্যাপারে আমরা সজাগ আছি, এবং এই ব্যাপারে আমাদের নেতাকর্মীদেরকে কিছুটা প্রশিক্ষণও দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। দর্শক শুভেচ্ছা নেবেন, আশিক তমাল স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন যত কথা অনুষ্ঠানে। এই আয়োজনে আজকে আমাদের মাঝে অতিথি হয়ে এসেছেন একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। তিনি সিলেট জেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য এবং বারাকা গ্রুপের প্রতিষ্ঠাতা এবং চেয়ারম্যান ফয়সাল আহমেদ চৌধুরী। জনাব ফয়সাল আহমেদ চৌধুরী, চ্যানেল 24 এর স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনার মাধ্যমে আজকে যে অনুষ্ঠান দর্শক মণ্ডলী যারা দেখছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। কেমন আছেন আপনি? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনি একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, বর্তমান ব্যস্ততা আসলে কী নিয়ে? বর্তমানে যেহেতু আমাদের নির্বাচন আসন্ন, আর আমি 28 সালে জাতীয় সংসদ নির্বাচন করেছি, জাতীয় ঐক্যফ্রন্ট এবং বিএনপি মনোনীত প্রার্থী ছিলাম, সেই হিসাবে আমি আশাবাদী যে আগামীতে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে সেখানে আমি অংশগ্রহণের জন্য আমি কাজ করছি। নির্বাচন নিয়ে বেশি ব্যস্ততা আমার। সিলেট 6 আসন। সিলেট 6, জি। এখন মানে এই ব্যস্ততার মধ্যে আপনি ঢাকাতে বেশি সময় কাটাচ্ছেন নাকি আপনার নির্বাচনী এলাকাতে বেশি সময় কাটাচ্ছেন? না, আমার নির্বাচনী এলাকাতেই বেশিরভাগ সময়। ঢাকাতেও মাঝে মধ্যে আসতে হয়, যেহেতু ব্যবসা করি, ব্যবসার কাজে আসতে হয়। ব্যবসার জরুরি মিটিং থাকলে আসি, না হলে আমার মানে ফুল কনসেন্ট্রেশনটাই এখন এলাকায়। বিএনপি একটা বড় রাজনৈতিক দল, নিশ্চয়ই এই 6 আসনে যে নির্বাচনী এলাকা সেখানেও বিএনপির আরও প্রতিনিধি রয়েছেন, আরও নেতাকর্মী রয়েছেন। আপনি আসলে কতটা আশাবাদী যে এত হেভিওয়েট প্রার্থীদের মাঝখানে আপনাকে কেন দল আসলে নমিনেশন দিবে? প্রথমত হলো যে আমি দলের যখন মানে দুর্যোগময় মুহূর্ত ছিল 18 সালে, সেই সময় আমি যে চ্যালেঞ্জ নিয়েছি এবং আমি সেখানে যে দানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছি। নির্বাচনে আমি আমার এই মাত্র 2 ঘন্টা আমাদের লোকেরা ভোট দিতে পেরেছে। এই 2 ঘন্টায় আমি 1,08,000-এর উপরে ভোট পেয়েছি, এবং আমি ওই সময় আমাদের নেতাকর্মীদেরকে গ্রেফতার করা হয়েছে। আমার প্রথম নির্বাচনী যে প্রতীক বরাদ্দ হবে সেই সময় আমি ডিসি অফিসে উপস্থিত, আমার প্রস্তাবক এবং সমর্থককে রাস্তা থেকে গ্রেফতার করা হয়। এবং আমার প্রথম সভা ছিল একটা ইউনিয়নে, ফুলবাড়ি ইউনিয়ন নামে, সেখানকার চেয়ারম্যান ছিলেন মাহবুবুর রহমান ফয়সাল, ওনাকে গ্রেফতার করা হয় আমার প্রথম সভাতে গ্রেফতার। সেই যে গ্রেফতার শুরু হলো এবং প্রত্যেকটা মিটিংয়ে আমাকে গ্রেফতার করা হয়েছে, আমাদের নেতাকর্মীদেরকে হামলা মামলা এবং আমার উপরও মামলা দেওয়া হয়েছে, হামলার করা হয়েছে। অনেক প্রতিকূলতার মধ্যেও আমি শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই চালিয়ে গিয়েছি। এবং নির্বাচনের পর আমাদের প্রায় কয়েক শতাধিক নেতাকর্মী আমাদের গ্রেফতার ছিল। আমি প্রতিটি নেতাকর্মীর বেইল করার ব্যবস্থা করেছি এবং প্রত্যেককে কারাগার থেকে বের করেছি, এবং 5টি বৎসর আমি প্রত্যেকের মামলা যতগুলো ছিল আমি ঘাটিয়েছি। এছাড়াও প্রতিটি দুর্যোগময় মুহূর্তে আপনি জানেন যে করোনা ছিল, করোনাকালীন সময়ে মানুষ ঘর থেকে বের হয় নাই, সেই সময়ও আমি আমার এলাকার জনগণের পাশে গিয়ে আমি আমার যে সামগ্রীগুলো বিতরণ করেছি, খাবার সামগ্রী বিতরণ করেছি। প্রতিটি ঈদ উৎসবে আমি খাবার সহ বিভিন্ন ধরনের বিতরণ করে থাকি। এছাড়া বন্যা, তারপরে শিলাবৃষ্টি, প্রতিটা দুর্যোগে আমি জনগণের, আমি এলাকার মানুষের পাশে ছিলাম। এটা যে কেউ যতটুকু প্রতিটি গ্রামে গঞ্জে, আমি লোকজন বলবে যে আমি সবসময় মানুষের বিপদে পাশে ছিলাম, নেতাকর্মীদের পাশে ছিলাম, আন্দোলন সংগ্রামে পাশে ছিলাম, সব কিছুতেই আমি ছিলাম। এই জন্য আমি বিশ্বাস করি যে আমার প্রতিদ্বন্দ্বী যারা আমার সাথে নমিনেশন জন্য লড়াইয়ে আছেন, ওনাদের থেকে এই হিসাবে আমি এগিয়ে আছি। এবং এলাকার জনগণ মানে প্রতিটি জায়গায় একটি কথা হলো যে আগামীতে নির্বাচন যদি হয়, সেই নির্বাচনে আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে পরাজিত করতে হলে আমাকে নমিনেশন দেওয়া প্রয়োজন। তো আমি বিশ্বাস করি যে দল সেটা অবশ্যই বিবেচনায় নেবে, এবং আমার বিগত কার্যক্রমগুলো তারা মনিটরিং করেছেন, এবং আমি চেয়ারপারসন আমাদের দেশনায়ক জনাব তারেক রহমান, ওনাকে সব কিছু অবহিত করেছি, এবং উনি সব খোঁজখবর নেন এবং উনি নিরপেক্ষভাবে উনি জরিপ চালাচ্ছেন। তো আমি আশাবাদী
যে আমার প্রতিদ্বন্দ্বী থেকে আমি ভালো করব। আচ্ছা, সেটা তো গেল ধরেন আপনার দলের নেতা কর্মীদের মধ্য থেকে আপনি মনোনয়ন পেলেন এবং সেখানে দেখা যাবে যে নির্বাচনে তো অন্য দল থেকেও প্রার্থী থাকবে। সেখানে জামাত থেকে যাকে প্রার্থী দেওয়া হয়েছে সিলেট 6 আসনে, তিনি জামায়াত ঢাকা মহানগর উত্তরের আমির এবং ছাত্র শিবিরের সাবেক সভাপতি ছিলেন। তো বলা যায় তিনিও তো হেভিওয়েট প্রার্থী। তো সেখানে নির্বাচনে ভোটের মাঠে আপনি দলীয় মনোনয়ন পাওয়ার পর আপনার এবং আপনার অন্য দলের প্রার্থীর সাথে হাড্ডাহাড্ডি লড়াই হবে নাকি আপনি বেশি এগিয়ে থাকবেন? আমার বিশ্বাস যে জামাতে ইসলামের সাথে আমার সিটে আরও কয়েকবার জামাতে ইসলাম নির্বাচন করেছেন এবং আমাদের জোটের পক্ষ থেকে জামাত সেখানে প্রার্থী ছিল এবং আমরা তখন জামাতের যে প্রার্থী ওনাকে নিয়ে আমাদের দলের নেতাকর্মীরা কাজ করেও 50,000-এর ভোট বেশি ভোট পায় নাই। আর যেখানে আমি 2 ঘন্টা 1,08,000-এর উপরে ভোট পেয়েছি। আর পাশাপাশি এই যে নতুন যে প্রার্থী দেওয়া হয়েছে যে উনি কেন্দ্রীয় নেতা জামাতের, উনিও শক্তিশালী প্রার্থী আমি বিশ্বাস করি, কিন্তু ওই এলাকার সাথে সম্পৃক্ততা ওনার নাই। এলাকার জনগণের সাথে, জনগণের বিভিন্ন বিপদে দুর্যোগে বা বিভিন্ন করোনা, বন্যা, শিলাবৃষ্টি, প্রতি মুহূর্তে দুর্যোগ। আমাদের এখানে নদী আছে, খাওয়ার আছে, বিল আছে, মানুষ সবসময় বন্যা কবলিত হয়। এই যে বিপদের সময় লোকজন ওনাকে খুব একটা পায় নাই বা দেখে নাই। তো 5 তারিখের পরে উনি কার্যক্রম শুরু করেছেন। তো আমার বিশ্বাস যে জনগণ এবং বিএনপির যে বিগত আন্দোলন সংগ্রাম এবং আমাদের যে নেত্রী বেগম খালেদা জিয়ার যে স্যাক্রিফাইস দেশের জন্য, উনি যে দেশের মানুষের কী পরিমাণ ভালোবাসেন এবং তারেক রহমান সাহেবের যে বলিষ্ঠ নেতৃত্ব, এসবের কারণে জনগণ আমার বিশ্বাস ধানের শীষকে পছন্দ করবে। বিগত সরকারের আমলে আওয়ামী লীগের সময়ে আওয়ামী লীগের প্রার্থী সেখানে জনপ্রতিনিধি হিসেবে কাজ করেছেন, তিনি আসলে কতটা উন্নয়ন করেছেন আপনার নির্বাচন এলাকায়? আসলে আপনারা জানেন যে আমি বিগত 18 সালে যে নির্বাচন করি, নুরুল ইসলাম নাহিদ, উনি একসময় শিক্ষামন্ত্রী ছিলেন, ওনার এগেনস্টে আমি নির্বাচন করেছি। উনি এমন অবস্থা ছিল যে বিগত 15 বৎসর উনি এলাকার মানে রাস্তাঘাটের যেহেতু আমাদের প্রবাসী যেহেতু অধ্যুষিত এরিয়া, আপনি জানেন যে সেখানে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর আছে, সেই বাড়িঘরে যাওয়াগুলোর রাস্তাগুলা অবস্থা খুবই খারাপ, নদী ভাঙ্গনে বিস্তীর্ণ এলাকা চলে যাচ্ছে। ওনার এলাকার প্রতি কোনো কনসেন্ট্রেশনই ছিল না, কারণ উনি জানতেন যে জনগণের কাছে ওনাদের কোনো জবাবদিহিতা বা দায়বদ্ধতা ছিল না। বিকজ তাদের ভোট তো পুলিশ দিয়ে দিত, বা তারা রাতের ভোট, দিনের ভোট, আমি ডামি এই সমস্ত নির্বাচন করে ওনারা নির্বাচনী বৈতরণী পার হয়ে যেতেন। তো সেই হিসাবে ওনাদের জনগণ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ছিলেন উনি। ওনার এলাকায় মানে যে জনগণের কাজ করবেন, জনগণের সাথে যেতে হবে, সেটা ওনার প্রয়োজন ছিল না। উনি মনে করতেন যে ভোট তো আমার লাগবে না, অতএব আমি কিসের জন্য ঢাকায় বসে থাকতেন। এলাকার জনগণ থেকে সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন ছিলেন উনি। গোলাপগঞ্জ এবং বিয়ানীবাজার প্রধান সমস্যাগুলো কি কি এখন? আমাদের যোগাযোগ ব্যবস্থা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আমাদের এখানে জানেন যে প্রবাসীরা অনেক রেমিটেন্স পাঠায় এবং দেশের অর্থনীতির চাকা সচল থাকে সেই প্রবাসীদের রেমিটেন্সে। অথচ মানে ভেরি আনফর্চুনেট আমাদের রাস্তাঘাটের দুরবস্থা দেখলে আপনি বিশ্বাসই করবেন না যে প্রত্যেকটা জায়গায় যে মানে এইভাবে থাকার কথা না। পাশাপাশি আমাদের এটা একটা সমস্যা, যোগাযোগ ব্যবস্থা হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। আর তারপরে সমস্যা হচ্ছে আমাদের কুশিয়ারা এবং সুরমা এবং হাকালুকি হাওর অঞ্চলের বাসিন্দা হলাম আমরা। সেখানে মানে বিস্তীর্ণ এলাকা নদী গর্ভে বিলীন হয়ে যাচ্ছে, যেখানে মসজিদ, বাজার, আপনার অনেক 300-400 বছরের পুরানো মাজার, এগুলা নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে করে আমাদের খুব মানে দ্রুততম সময়ে আমাদের নদী এই ভাঙ্গন রোধের ব্যবস্থা করতে হবে। এবং পাশাপাশি আমি মনে করি যে আমাদের চিকিৎসা ব্যবস্থা, স্বাস্থ্যকেন্দ্র এবং প্রতিটি মানুষকে এনশিওর করা, এটার ব্যাপারে আমাদেরকে উদ্যোগ নিতে হবে। আমি সবচেয়ে বেশি প্রবলেম হচ্ছে যোগাযোগ ব্যবস্থাটা, এটাই আমাদের প্রায়োরিটি। আপনি যদি দল থেকে মনোনয়ন পান এবং সংসদ সদস্য নির্বাচিত হন, তাহলে আপনি আসলে কোন খাতটাকে বেশি গুরুত্ব দেবেন? সড়ক, শিক্ষা, স্বাস্থ্য নাকি কর্মসংস্থান? আমি প্রথমেই আমাদের যেহেতু মানে আমাদের গোলাপগঞ্জ বিয়ানীবাজারের প্রতিটি মানুষের প্রাণের দাবি হচ্ছে তাদের প্রত্যেকটা রাস্তা, যোগাযোগ ব্যবস্থা যাতে উন্নত হয়। কারণ তারা দেশের বাইরে থাকেন, দেশে যারাই থাকেন, প্রত্যেকটা মানুষই মনে করে যে যোগাযোগ ব্যবস্থার এই যে দুরবস্থা, এটাকে আমি ফার্স্ট প্রায়োরিটি দেবো। সেকেন্ডলি হলো আমাদের, আমি বলছি যে নদী ভাঙ্গন, অবকাঠামোগত কিছু উন্নয়ন দিতে হবে। এবার স্বাস্থ্য খাতে আমাকে কনসেন্ট্রেশন করতে হবে। পাশাপাশি আমাদের যেহেতু প্রবাসী উদ্দেশিত, আমি উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে আমাদের, যাতে প্রশিক্ষিত জনগোষ্ঠী বিদেশে রপ্তানি করা যায়। সেটা একটা অপরচুনিটি হবে আমি মনে করি যে আমাদের এলাকার মানুষের জন্য। সিলেট তো পর্যটন নির্ভর এলাকা, তো
ওই এলাকায় পর্যটন খাতে আপনি কতটা গুরুত্ব দেবেন? আমি আসলে পর্যটন যেহেতু হাকালুকি হাওর, আপনি দেখেন আমাদের মানে আপনারা যারা আছেন ঢাকা বা বিভিন্ন জায়গায় থাকেন, আপনারা কিন্তু টাঙ্গুয়ার হাওরে যাওয়ার জন্য সবাই রাত্রি যাপন করবেন, ওইখানে যাবেন। সিমিলারলি আমার হাকালুকি হাওর আছে, হাকালুকি হাওরে কেউ যাচ্ছে না, কারণ সেখানে সেই পর্যটনের যে পরিবেশটা সেটা তৈরি হয়ে নাই। আর সেভাবে তো আমার ইচ্ছা আছে যে ওই ওই এরিয়া ওই এলাকায় খুবই সুন্দর এলাকা, আমাদের পাহাড়, হাওর, তারপরে আপনার ওখানে টিলা বাড়িগুলো খুবই সুন্দর। প্রত্যেকটা জায়গায় ওইখানে একটা পর্যটনের আলাদা একটা স্কোপ আছে, এবং সেটাকে যদি আমি মানে আপনার পরিকল্পিতভাবে সেই পর্যটনের বিকাশ করা যায়, তাইলে একটা ভেরি গুড অপরচুনিটি হবে সেখানে মানুষ, এবং ওদেরকে ওয়েলকাম করার মতো পরিবেশ হবে। তাই সেটা নিয়ে আমি কাজ করব। আপনি পর্যটনের কথা বলছিলেন যে এটাকে উন্নত করা দরকার। একটু পরিকল্পনাটা বলবেন যে কিভাবে এটাকে এগিয়ে নেওয়া যায় সম্ভব? পরিবেশকে মানে সেফ রেখে, পরিবেশ সচেতন রেখে সেখানে যদি আধুনিক বোট এবং রাত্রি যাপন করতে পারে, এবং কটেজগুলো নির্মাণ করা যায়, এবং সেফটিটা এনশিওর করা যায়। নিরাপত্তাটা তো বেশি ঝুঁকি নিরাপত্তা, যদিও আমাদের এই এলাকাগুলো অনেক নিরাপদ পাশাপাশি যে কোনো এলাকার চেয়ে, হ্যাঁ, তো তবুও আমি বলবো সেই জায়গায় যে মানে অপরচুনিটিগুলো আছে, এবং বিশেষ করে আমাদের দেখবেন ছোটো ছোটো টিলার উপর বাড়ি, এবং বাড়ির টিলাগুলো পার হয়েই পাবেন নদী পার হয়ে পাবেন হাওর। মানে ওইখানে যদি মানে ভ্রমণটা মানে একটু উন্নত করা যায়, এবং মানুষ যাতে যখন আপনারা যাবেন ওইখানে বেড়াতে, যে আপনার যে কমফোর্ট জোনটা সেটা যাতে থাকে, সেইভাবে যদি একটা পরিকল্পিত ব্যবস্থা করা যায়, তাহলে একে তো মানে আমাদের পর্যটন ক্ষেত্রতে ওইটা উন্নত হবে, পাশাপাশি ওই এলাকার জনগোষ্ঠীও, আপনার একটা এলাকা আছে খুবই দরিদ্র পীড়িত এলাকা, এবং সেটা একটা আইসোলেটেড একটা আইল্যান্ডের মতো আছে, শরীফগঞ্জ নামে একটা এলাকা, সেটা কুশিয়ারা এবং মানে হাকাল আপনার নির্বাচন এলাকাতে, আমার নির্বাচন এলাকায় শরীফগঞ্জ, ওইটা একটা দ্বীপের মতো মনে হবে। তো ওই জায়গায় যদি আমরা কমিউনিকেশনটা উন্নত করতে পারি, তাহলে সেখানেই কটেজগুলা বা আধুনিক ব্যবস্থাগুলো তৈরি হতে পারে, এবং সেখানে ভেরি গুড অপরচুনিটি আছে যে আমাদের একটা পর্যটনের ক্ষেত্রে একটা সম্ভাবনা দ্বার উন্মোচন হতে পারে। আপনি নির্বাচিত না হয় যদি অন্য কেউ হয়, আপনি কি সহযোগিতা করবেন তাকে এসব কাজে? না, অবশ্যই অবশ্যই, সেটা তো আমি একজন রাজনীতিবিদ হিসাবে আমি আমার সবসময় আমার হচ্ছে যে আমাদের কাজটাই কি জনগণের জন্য কাজ করা। যদিও আমাদের রাজনীতিবিদদের জন্য অনেক অনেক কি ইস্যু আছে, যে মানে জনসেবার নামে অনেকেই মানুষের অধিকার হরণ করেছে, সেটা আমরা দেখেছি। কিন্তু বর্তমান যে প্রজন্ম যাদের জীবন দিয়ে যে সমস্ত ছেলেমেয়েরা, আমাদের বাচ্চারা, হ্যাঁ, জীবন দিয়ে যে দেশের স্বপ্ন দেখেছে, সেই দেশের স্বপ্নটাকে আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, এবং গতানুগতিক রাজনীতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে, এবং জনকল্যাণমূলক এবং দেশের জন্য ভালো সেই রাজনীতিটিকেও আমাদের করতে হবে। সেটা আমি নির্বাচিত হই অথবা না হই, অথবা এমপি হইলাম, নমিনেশন পেলাম বা না পেলাম, সেটাতে কোনো ডিফারেন্স মেক করবে না। আমি আমার জায়গা থেকে, অথবা আমরা যেই মনে করি, যার জায়গা থেকে দেশকে যদি আমরা সার্ভ করতে পারি, সেটাই হবে আমাদের জন্য কমিটমেন্ট, এবং সেটাই আমাদের করা উচিত বলে আমি মনে করি। একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে যে বিগত সরকারের সময় আপনাদের দলের অনেক নেতাকর্মী বিদেশে বসবাস করতেন, বিদেশে ছিলেন। এই 5 আগস্টের পরে তারা দেশে ফিরে এসেছেন এবং নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন, দলীয় মনোনয়নের জন্য প্রত্যাশা করছেন। আপনার অবস্থানটা আসলে কোথায় ছিল বিগত সময়ে? আমি দেশেরই ব্যবসায়ী, আমি দেশেই আমার পরিবার, দেশেই আমি সব কিছু, যদিও আমি যে বিদেশেও ছিলাম, বাট আমি 2005 সাল, আমি তো আগে আমার এখানে পড়ালেখা, এখানেই আমার জন্ম, এখানেই আমার দেশ। তো আমি বিগত সব সময়ই আমি দেশে ছিলাম, যাওয়া আসা ছিল, মাঝে মধ্যে যাইতাম, কিন্তু দেশেই আমি ছিলাম সবসময়। আপনি যেহেতু ব্যবসায়ী, একটু আপনার ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে একটু আলোচনা করি। বিগত সময়ে আপনার ব্যবসা বাণিজ্য করতে কোনো অসুবিধা হয়েছে কিনা? অবশ্যই, কারণ আমি বিগত 18 সালের, বিশেষ করে 18 সালের নির্বাচনের পর থেকেই আমার উপর অনেক ধরনের অসুবিধার সৃষ্টি করা হয়। দুদক থেকে নানা ধরনের মিথ্যা মামলা, বানোয়াট অর্থ পাচারের মতো কথাগুলো যদিও আমাদের প্রজেক্টগুলো হচ্ছে এনআরভি ইনভেস্টমেন্ট, আমরা বিদেশ থেকে টাকা নিয়ে এসে এখানে ইনভেস্টমেন্ট করি, তারপরেও টার্গেট করে আমাকে সেই সমস্ত জায়গায় হ্যারাসমেন্ট করা হয়েছে। কিন্তু আলহামদুলিল্লাহ আমি সেটা চ্যালেঞ্জ করেছি, এবং সেই জায়গায় আমি টিকে ছিলাম। আমার মামলা ছিল, আমি হাজিরা দিতে হয়েছে, আমি 5টি বছরই হাজিরা দিয়েছি। এবং ব্যবসা ক্ষেত্রে প্রতিটি ক্ষেত্রে আমার একটা নিউজ পেপার আছে, আমার ডেইলি নিউজ পেপার সিলেটে, আমার ওইটা ডিএফপি দেওয়া হয় নাই, যেহেতু আমি বিএনপিতে ছিলাম। এখন পেয়েছেন? এখন পেয়ে যাব,
খুব দ্রুত পেয়ে যাবো, সব কিছু ডান, আমার মনে হয় এক সপ্তাহখানেকের মধ্যে হয়ে যাবে আশা করতেছি। আর আমার আরও কিছু ব্যবসা ছিল, সেটাও অনেক বন্ধ করে দেওয়া হয়েছিল। রিয়েল এস্টেট একটা ব্যবসা ছিল, ওইটা বন্ধ করে দেওয়া, অনেক ধরনের প্রতিকূলতা আমাকে face কিন্তু আপনার ব্যবসা তো বিগত সরকারের আমলেও সম্প্রসারিত হয়েছে। অনেকে বলে থাকেন যে আপনি বিগত সরকারের সাথে লিয়াজু করে এই ব্যবসাগুলো পরিচালনা করেছেন, এটার সত্যতা কতটুকু? না, এটাকে তাইলে বলতে হবে বা কীভাবে সহযোগিতা করেছে। আমি বিদ্যুৎ উৎপাদন করি এবং সরকারের সাথে ব্যবসা বললে আমার বিলগুলো সরকার থেকে আসে। যেটা একটা কন্ট্রাক্টর যদি রাস্তা নির্মাণ করে তার বিলটা সরকার থেকে আসে, যেই সরকার হোক। তো আমি বিদ্যুৎ কেন্দ্রগুলো আমার প্রতিযোগিতামূলক টেন্ডারের মাধ্যমে আমি পেয়েছি এবং সেখানে কোনো ধরনের কুইক রেন্টাল বা যেগুলো সরকারের যে সুবিধাভোগী আর যা কুইক রেন্টাল এগুলো আমাদেরকে দেওয়া হয় নাই। কিন্তু আমি বরং এই সময় মানে অনেক ধরনের প্রতিকূলতার মধ্যেও আমাদের কোম্পানি যেতে হয়েছে এবং আমরা অনেক ব্যাপারে অনেক কোম্পানি তাদের মাসিক বিল আগে থেকেই নিয়ে গিয়েছে, কিন্তু আমরা বকেয়া বিল 6-7 মাস হয়ে গিয়ে যেত, আমরা বিল বেগ পেতে হতো। তো কারণ এই জন্যই মানে ওইটা বলাটা কিন্তু মানে সহজ, কেউ আপনার ফিঙ্গার পয়েন্ট করা যায়, কিন্তু সেটা প্রুফ দিতে হবে। প্রুফ ছাড়া তো কোনো কিছু মানে গ্রহণযোগ্য হবে না। আপনার নির্বাচনী এলাকা সীমান্তবর্তী এলাকায় এবং সীমান্ত দিয়ে কিন্তু চোরাচালান মাদক কারবারের একটা ব্যাপার থাকে। তো আপনার এলাকার এই চোরাচালান বা মাদক নিয়ন্ত্রণে আপনার ভূমিকা কি থাকবে? এখানে আপনি জানেন যে আমাদের বিগত সরকারের আমলে একটা কথা মানে প্রচলিত ছিল, চিনি নিয়ে মানে ওই যে তাদের মধ্যে ভাগবাটুরা, এটা মানে নিয়ে অনেক ঝগড়া বিবাদ হইতো এবং সেটা কিন্তু সীমান্ত দিয়ে আসতো। এবং এই চিনি ব্যাপারে আমরা শক্ত পদক্ষেপ নিব যে চোরাচালান বন্ধ করার জন্য। কারণ এতে একটা জিনিস হচ্ছে যে অবৈধভাবে চিনি আসছে, অবৈধভাবে চিনি এসেছে, আমাদের চিনির যে মার্কেটটাকে নষ্ট করে দেওয়া হচ্ছে, আমাদের চিনিকলগুলো বন্ধ হয়ে গিয়েছে। ভারতের এইটা পরিকল্পনা, তারা কিন্তু আমাদের চিনিকল আগে আমাদের চিনিকলগুলো সবগুলো বন্ধ, কারণ তারা প্রথমে সস্তা দামে চিনি বাজারে ছেড়েছে এবং ব্ল্যাক মার্কেটে এগুলো ছেড়েছে, তারপরে আস্তে আস্তে আমাদের এগুলো বন্ধ হয়ে গিয়েছে। আমাদের চিনিকলগুলোকে সচল করতে হবে এবং ভারতীয় এই অবৈধ চিনিগুলো বন্ধ করতে হবে, যেগুলো করবে ইম্পোর্টের মাধ্যমে। এবং পাশাপাশি গরু সহ বিভিন্ন ধরনের চোরাচালান আছে, যেগুলোর কারণে অনেক সময় সীমান্তে হত্যাকাণ্ড পর্যন্ত সংঘটিত হয়। এইগুলাকে শক্ত হাতে বন্ধ করতে হবে। এই ব্যাপারে আমি প্রয়োজনীয় ব্যবস্থা নেব। এই আওয়ামী লীগ সরকার পতনের পর বিএনপিকে ঘিরে চাঁদাবাজি এবং দুর্নীতির অভিযোগ প্রায়শ আমরা গণমাধ্যমে দেখি। তো এসব অভিযোগ আপনি আসলে কিভাবে দেখেন? না, বিএনপিকে এইভাবে ঢালাওভাবে চাঁদাবাজি বললে আমি সেটা অবশ্যই মেনে নেব না। দল থেকে অনেকে এই কারণে বহিষ্কার দল করেছে। থেকে যখনই কোনো অভিযোগ উঠেছে এবং প্রমাণ ছাড়াই আমাদের নেতা তারেক রহমান অভিযোগ ওঠার সাথে সাথেই তার বিরুদ্ধে অ্যাকশনে গিয়েছেন। যার ফলে হ্যাঁ, কিছু লোক থাকে ওই যে অপরচুনিটি, যে কোনো বিপ্লবের পরেই অপরচুনিস্টগুলো থাকে, তারা বিভিন্ন ধরনের ফায়দা হাসিলের চেষ্টা করে, সেটা কোনো দল ম্যাটার করে না তাদের কাছে। এবং এই সমস্ত লোক কিছু কিছু জায়গায় অন্যায় করেছে, সেটা আমাদের দলের সাথে যারা সম্পর্কিত এ পর্যন্ত প্রায় 7,000-এর মতো বহিষ্কার করা হয়েছে এবং দল থেকে তাৎক্ষণিকভাবে অ্যাকশন নেওয়া হয়েছে, যার ফলে যেটা কিছু ঘটার সম্ভাবনা ছিল সেটা বন্ধ হয়ে গিয়েছে। তো এটা আসলে ঢালাভাবে ব্লেম দেওয়া হচ্ছে, এটা আসলে বিএনপির জনপ্রিয়তাকে বিনষ্ট করার জন্যই, মানে কিছু কুচক্রী মহল পরিকল্পিতভাবেই তারা চেষ্টা করছে। জানে বিএনপি বাংলাদেশের গণমানুষের দল, বিএনপি যদি আগামীতে কোনো নিরপেক্ষ নির্বাচন হয়, ইভেন শেখ হাসিনার আমলে শেখ হাসিনাও জানতেন যে যদি শেখ হাসিনার আমলে কোনো নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে বিএনপির বিজয়কে কোনো অবস্থায় ঠেকানো যাবে না। তার কারণেই তো ওনারা রাতের বুট করেছে, দামি নির্বাচন করেছে। কোনোভাবে বিএনপিকে একটা নিরপেক্ষ নির্বাচন করা যাবে না, সেটা কিন্তু এখনও কিছু কিছু মহল মনে করছে এবং এই কারণে এই প্রপাগান্ডাগুলা বিভিন্ন ফেক আইডির মাধ্যমে তারা প্রচার করে বিএনপিকে কলুষিত করার চেষ্টা করা হচ্ছে। কিন্তু এতে তো আপনাদের দলের ক্ষতি হচ্ছে, আপনারা এটা কিভাবে মোকাবেলা করছেন? আমরা অবশ্যই আমরা এই ব্যাপারে জনগণ সচেতনতা বৃদ্ধি করার চেষ্টা করছি, জনগণকে বোঝাবার চেষ্টা করছি যে বিএনপি হচ্ছে গণমানুষের দল। এবং আপনি জানেন যে আমাদের তারেক রহমান সাহেব, হ্যাঁ, ওনার বক্তব্য, ওনার কথাবার্তা, ওনার ইন্টারভিউগুলো দেখেছেন, বিবিসিতে যে ইন্টারভিউ দিয়েছেন, উনি দেশ সম্পর্কে যে চিন্তা ভাবনা করছেন, দেশকে উন্নত করার কীভাবে পরিকল্পনা করছেন, ওনার 31 দফা যে কর্মসূচি দেওয়া হয়েছে, সেগুলো আমরা জনগণকে বোঝাবার চেষ্টা করছি যে বিএনপি হচ্ছে সবচেয়ে জনগণের দল। বিএনপির সময় সবচেয়ে বেশি উন্নয়ন হয়, এটা দেশের মানুষ জানে যে বিএনপি হচ্ছে মানে দেশের জন্য, দেশ কীভাবে পরিচালনা হচ্ছে সেটা বিএনপি ভালোই জানে। এই জন্য আমি মনে করি যে এই প্রপাগান্ডাগুলো কোনো কাজ হবে না। আগামী নির্বাচনে ইনশাল্লাহ জনগণ বিএনপির পক্ষে রায় দেবে। অন্যরা যেভাবে প্রপাগান্ডা এবং অপপ্রচারে এগিয়ে যাচ্ছে, বিএনপি কি সেই অপপ্রচার মোকাবেলা একটু পিছিয়ে আছে কিনা?
হ্যাঁ, অপপ্রচার মোকাবেলায় কিছুটা পিছিয়ে আছে, এটা সত্যি। আমরা চেষ্টা করছি যে আমাদের এই যে আইটি সাইটগুলোকে আমাদের নেতা তারেক রহমান সাহেব এই ব্যাপারে খুবই মানে মানে উনি নির্দেশ দান দিয়েছেন যে আমাদের প্রতিনিধি কর্ম এই সমস্ত যে আগামী নির্বাচনে যেভাবে মানে আমাদের ক্যান্ডিডেটদের চরিত্র হননের চেষ্টা করা হবে, সে ব্যাপারে আমরা সজাগ আছি এবং এই ব্যাপারে আমাদের নেতাকর্মীরাদেরকে কিছুটা প্রশিক্ষণও দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে এবং আমরা আশা করি যে এই সমস্ত প্রপাগান্ডা মোকাবেলা করার মতো আমাদের জনশক্তি আছে। আচ্ছা, ব্যবসায়িক প্রভাব, টেন্ডার রাজনীতি, এসব কিন্তু এখন রাজনীতির অংশ হয়ে গেছে। তো আপনি এর মধ্যে ভারসাম্যটা কিভাবে দেখেন? ব্যবসায়ীদের আধিপত্য, আমি এটা বলে মনে করি যে রাজনীতি কোনো ব্যবসা হতে পারে না। প্রথমত রাজনীতিবিদদের কারো না কারো, আমি এটা আমার পার্সোনাল কনসেপ্ট, পার্সোনাল, রাজনীতিবিদদের কোনো না কোনো আয়ের উৎস থাকতে হবে, না হলে তারা তো সৎভাবে মানে নিজের তো খাওয়া পড়ার ব্যবস্থা থাকতে হবে, তখন কি জন্য সে হয়তো কোনো একটা মানে ব্যবসায় থাকতে হবে। রাজনীতি তার যদি ব্যবসা হয়ে থাকে সে তো সৎভাবে পরিচালনা করা তার জন্য কঠিন হবে। তো ব্যবসা করবে না কেন? ব্যবসায়ীরা তো ব্যবসা করবে, ব্যবসায়ীরা তো রাজনীতি করবে, আর রাজনীতিবিদরাও ব্যবসা করবে। এতে আমি এখানে কোনো কন্ট্রাডিকশন দেখি না। আপনি ব্যবসায়ী এবং রাজনীতিবিদ, এই দুইটা আসলে কিভাবে সামলান? হ্যাঁ, ওইটা একটু কঠিন হয়, কারণ যখন আমি রাজনীতিতে যাই ব্যবসা ভুলে যাই, যখন আমি ব্যবসায় আসি রাজনীতির একটা অংশ, কারণ আমি কনসেন্ট্রেশন করতে হয়। তো সেই হিসাবে আমি ব্যবসাকেও মানে নিয়ে যাওয়ার চেষ্টা করি। যদি আমাদের পার্টনার আছে, আমাদের ফুল কর্পোরেট টিমও আছে, তারা যারা ডেডিকেটেড টিম যেগুলো কাজ করছে, তাও আমাকে মনিটরিং করতে হয়, মনিটরিংয়ে থাকতে হয়। কিন্তু আমি রাজনীতি পছন্দ করি, রাজনীতি আমার প্যাশন, এটা আমার ব্যবসা না, রাজনীতি আমার নেশা। আমি রাজনীতির জন্য আমি যেহেতু ছাত্র দলের প্রেসিডেন্ট ছিলাম, আমার রাজনীতির ব্যাকগ্রাউন্ড, আমি সরকারি কলেজে ভিপি নির্বাচন করেছি। আমি ছোটো থেকেই রাজনীতির সাথে আমার এটা আমার শখ, এটা আমার নেশা। নেশা অনেক সময় প্রায়োরিটি পেয়ে যায়, সেই কারণে আমি রাজনীতিতে বেশি সময় দিই। ব্যবসাতেও সময় দিতে হয়, যেহেতু আমার রুজির ব্যাপার, আমার খেয়ে পরে চলতে হবে, সেই জন্য ব্যবসা। রাজনীতিতে আসার পর সব থেকে বড় ত্যাগ কী ছিল বলে মনে করেন? রাজনীতিতে আসার পর সবচেয়ে বড় একটাই হচ্ছে আমি আমার ব্যবসাকে আরও ভালো এক্সপ্যান্ড করতে পারতাম। আমার যদি আরও কিছু সময় দিতে পারতাম, তাহলে এই জায়গায় একটু মানে প্রবলেম হচ্ছে। পাশাপাশি রাজনীতিতে ভালো যেভাবে আছে, হ্যাঁ, এখন শত্রুর সৃষ্টি হয়েছে অনেক বেশি, যেহেতু মানে অনেকেই মানে এগুলা সাধারণভাবে যেটা রাজনীতি প্র্যাকটিস আছে আমাদের দেশে। তো সেই জায়গায় গিয়ে কিছুটা আমার প্রবলেম হচ্ছে, কিন্তু আমার জনগণের ভালোবাসাটা সেটা আমার জন্য একটা আশীর্বাদ। এবং এটা আমি মনে করি যে মানুষ হিউম্যান বিইং হিসাবে, হ্যাঁ, মানুষ সবাই দুনিয়াতে কয়দিনের জন্য, মারা যাওয়ার পর যদি কোনো ভালো কাজ রেখে যেতে পারি সেটাই মানুষ স্মরণ করবে, সেটাই মানুষ মনে রাখবে। সেজন্যই রাজনীতি একটা অপরচুনিটি জনগণের কল্যাণে কাজ করার। আপনি যদি দল থেকে মনোনয়ন পান এবং নির্বাচিত হন, প্রথম 100 দিনে কোন 3টা কাজকে আপনি বেশি অগ্রাধিকার দিবেন? আমি প্রথমে আমাদের কিছু এলাকা আছে, আমাদের খুব বেশি খারাপ অবস্থা, যোগাযোগ ব্যবস্থা। শরীফগঞ্জ একটা ইউনিয়ন, সেটা হচ্ছে আপনার খুবই রিমোট এরিয়া, ওখানটা যোগাযোগ ব্যবস্থা খুবই খারাপ। আপনি মানে একটা মানে ওই যে মোটর বাইকও যায় না এই অবস্থা। তো এইখানে বসন্তপুর কটলিপাড়া একটা সড়ক আছে, সেই সড়কটা প্রথমে নির্মাণ করার ব্যবস্থা করতে হবে। পাশাপাশি আমি যোগাযোগ ব্যবস্থা, সিলেটে এটা 4 লেনের রাস্তা হওয়ার কথা, ওই যে বিয়ানীবাজার টু তামাবিল, সেটা বাস্তবায়ন হওয়ার কথা, এটা বাস্তবায়ন করতে হবে। কিছু ব্রিজ লাগবে, এগুলাকে বাস্তবায়ন করতে আমি যোগাযোগ ব্যবস্থাকে ফার্স্ট প্রায়োরিটি দেবো। আগামী নির্বাচনে কিন্তু তরুণ ভোটার বেশি, যারা প্রথমবারের মতো ভোট দিবে। তো তরুণ ভোটারকে আকৃষ্ট করতে আপনি কি উদ্যোগ নিয়েছেন? তরুণ ভোটারদেরকে আমি আসলে ইতিমধ্যেই বিভিন্ন কলেজগুলোতে আমি ওই যে যাচ্ছি, বিভিন্ন স্কুলে যাচ্ছি, এবং মাইলস্টোন স্কুলে যখন দুর্ঘটনা ঘটে, হ্যাঁ, তখন অনেকেরই ব্লাড গ্রুপিংটা মানে ছিল না, যার কারণে অনেক বাচ্চাগুলা ব্লাডের অভাবে মারা গিয়েছে। তো সেখানে আমি ব্লাড গ্রুপিং কার্যক্রমে যাচ্ছি, ওদেরকে মানে অনুপ্রাণিত করছি, এবং বিশেষ করে তরুণ ভোটারদেরকে আমি এটাই আশ্বস্ত করছি, যদি আমি নির্বাচিত হই, যেমন আমাদের নেতা তারেক রহমান, মানে এখানে একটা ছবি দেখবেন আজকে যেটা দেখাতে হচ্ছে, সেই ছবিতে একটা আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠান ছিল। সেখানে তিনি বলেছেন যে তিনি যখন লন্ডনের রাস্তায় হাঁটেন, তখন দেখেন প্রতিটি এলাকায় বাচ্চাদের জন্য খেলার একটা মাঠ আছে, খেলার জায়গা আছে। উনি বলে আমার হিংসা হয় যে আমাদের দেশে সেই ব্যবস্থাটা নাই কেন। তো উনি যদি নির্বাচিত হন, প্রতিটি এলাকায় খেলার মাঠের ব্যবস্থা করবেন। আমি সেটা বলি সবাইকে যে যদি বিএনপি নির্বাচিত হয়, বাচ্চাদের যে খেলার জন্য, তারা সবসময় কেন মানে টিভিতে যে গেমের রিমোট নিয়ে বসে থাকবে, তাদের জন্য খেলার মাঠ থাকবে।
এবং সেটাকে আধুনিকায়ন করার ব্যবস্থা করা হবে। আমি সেই সমস্ত জিনিস উদ্বুদ্ধ করার চেষ্টা করছি এবং বাচ্চাদেরকে সেভাবে আমি চিন্তা করতেছি যে তারা যাতে খেলাধুলায় মনোনিবেশ করে এবং বিশেষ করে মাদক বা এই বিভিন্ন জিনিস থেকে দূরে থাকে সেগুলো। আচ্ছা, তরুণ ভোটারদের মন বুঝতে কি বিএনপি একটু পিছিয়ে আছে? না, বিএনপি তারুণ্যের দল, তরুণদের দল। বিএনপি সবসময়ই মানে এটা বললে ভুল হবে। আপনি দেখবেন যে এক সময় ছিল বাংলাদেশের যত ছাত্র সংসদ ছিল সবগুলোতে ছাত্রদল বিজয়ী হয়েছে এবং সেই ছাত্রদলরাই এখন বিএনপি করছে। আমি নিজেও সেই ছাত্রদলেরই অংশ। তো বিএনপি তরুণদের পালস বুঝে তরুণদের জন্য কাজ করার জন্য উদ্যোগী আছে। আমি আশা করি যে তরুণদের আগামী প্রজন্মের জন্যই মানে বিএনপি হচ্ছে সবচেয়ে ফার্স্ট ডেস্টিনেশন, এটা আমার বিশ্বাস। এবার একটু আপনার ব্যক্তিগত বিষয়ে কথা বলতে চাই যে আপনি 1987 সালে এমসি কলেজে অধ্যয়নকালে ছাত্র দলের রাজনীতিতে যুক্ত হন। তখন তো আরও রাজনৈতিক দল ছিল, তাদের ছাত্র সংগঠন ছিল, আপনি ছাত্র দলে কেন যোগ দিলেন? না, আমি সবসময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে জীবনী ছিল, যে 4 বৎসরের শাসন আমল ছিল, সেটা আমি বলবো বাংলাদেশের মধ্যে স্বর্ণযুগ ছিল। কারণ একটা যুদ্ধবিধ্বস্ত দেশকে তিনি বিশ্বের বুকে বাংলাদেশকে পরিচিত করে দিয়েছিলেন। যে উনার যে 19 দফা কর্মসূচিটা ছিল এবং উনি দেখেন উনি সার্কের স্বপ্ন দেখেছেন। জিয়াউর রহমান ওয়াইসির মুসলিম উম্মাকে ইউনাইটেড করার স্বপ্ন দেখেছেন। জিয়াউর রহমান আপনার বাংলাদেশকে আপনার ওই যে কি বলে বাংলাদেশের যে সার্বভৌমত্ব ইন্ডিয়ার ভারতের কাছে কখনোই জিয়াউর রহমান মাথা নত করেন নাই এবং তিনি সবসময় মেরুদণ্ড সোজা করে বাংলাদেশকে, ওনার যে রাজনৈতিক দর্শনটাই সেটাই আমার খুব পছন্দ ছিল। সেই জন্য আমি ছাত্রদলের রাজনীতি। আপনি কি নিজেকে জননেতা, উদ্যোক্তা নাকি একজন রাজনৈতিক কর্মী হিসেবে মূল্যায়ন করেন নিজে? আমি একজন রাজনৈতিক কর্মী। আমি দলকে ভালোবাসি, দলকে সার্ভ করতে চাই, দেশকে সার্ভ করতে চাই। আমি কর্মীকেই স্বাচ্ছন্দ্য বোধ করি। আপনার জন্ম এবং বেড়ে ওঠা সিলেটের কোথায়? আমি আমার জন্ম সিলেটের সুবিদ বাজার লাভলি রোড নামে একটা এলাকায়, সেখানে আমার জন্ম, ওখানে আমার বেড়ে ওঠা। ব্যবসা শুরু করলেন কিভাবে? ব্যবসা প্রথমে শুরু করেছি আমি না 1996 সালে দেশের বাইরে চলে যাই। সেখানে আমি প্রথমে গিয়ে মানে এই জব করি। পরবর্তীতে আমি সেখানে একটা প্রিন্টিং ব্যবসা চালু করি এবং সেটা মোটামুটি ভালো হয় এবং পাশাপাশি দেশের বাইরে ইংল্যান্ডেই সেটা প্রথমে আমার ব্যবসা শুরু বলতে হবে। হ্যাঁ, তো এর আগে যদি টুকটাক, আমি ব্যবসায়ী ফ্যামিলির ছেলে, আমার বাবাও ব্যবসায়ী ছিলেন। তো সেই ব্যবসার সাথে আমি সবসময় আমি চাকরিতে যে লিমিটেড ইনকামের জন্য পছন্দ হতো না। আর আমি নিজে সবসময় ক্রিয়েটিভ ছিলাম। আমি চিন্তা করতাম কীভাবে মানে উদ্যোক্তা হওয়া যায়, কীভাবে চেষ্টা করা যায়। সেই হিসাবে আমি কিছু প্রবাসী বাংলাদেশিদেরকে নিয়েই প্রথমে সিলেট আসি এবং দেশের যারা মানে সাকসেসফুল ছিলেন 2-1জনকে আমার আত্মীয়, ওনাদেরকে সাথে নিয়ে প্রথম সিলেটে একটা রিয়েল এস্টেট কোম্পানি করি এবং সেই রিয়েল এস্টেট কোম্পানিটা সিলেটে বিপুল সারা জায়গায়, রয়্যাল সিটি নাম সেটার জায়গায়, সেখান থেকে আমার শুরু ব্যবসা। ওটাও লন্ডনে শুরু করেন? ওটা লন্ডন থেকে দেশে এসে শুরু করি প্রথমে। আচ্ছা আচ্ছা। তো লন্ডন থেকে এসে আমার সবসময় ছিল যে লন্ডনে আমি বেশি থাকবো না, আমার দেশেই ছিল, আমি দেশে ফিরে আসবো। কত বছর ছিলেন লন্ডনে? প্রায় 10 বছর ছিলাম, 10-11 বছর হবে। ওখানের কোনো নাগরিকত্ব নেননি? না, হ্যাঁ, নাগরিকত্ব নাই, নাগরিকত্ব ছিল আমার, বাট আমি তো নাগরিকত্ব যেহেতু নির্বাচনের পরে, হ্যাঁ, পরে এটা কি করব করে দিতে। এরপরে তো আরও একটা দীর্ঘ সময় পার হয়ে গেছে, পরবর্তীতে আর নাগরিকত্বের জন্য আবেদন করেননি? না, আমি তো আছি দেশেই, নাগরিকত্ব দেশ প্রয়োজন কি, আর দেশে তো আছি, ভালো আছি। আচ্ছা আচ্ছা। আপনার বাকি ব্যবসার প্রতিষ্ঠান সম্পর্কে একটু জানতে চাই। আমার ব্যবসা প্রতিষ্ঠান, আমার একটা গার্মেন্টস আছে, রেডিমেড গার্মেন্টস, সেটা টঙ্গীতে। হ্যাঁ, আর সেছাড়াও আমার একটা স্কুল আছে সিলেটে, সেটা সেই স্কুলটা হলো মানে A-level পর্যন্ত একটা স্কুল, ইংলিশ মিডিয়াম এবং ব্রিটিশ কারিকুলাম। সেখানে মানে ক্যামব্রিজ কারিকুলাম, সেটা একমাত্র ক্যামব্রিজ কারিকুলাম স্কুল আছে। আচ্ছা আচ্ছা। আমরা এবার একটু জাতীয় রাজনীতি নিয়ে কথা বলতে চাই। ধরেন আগামী জাতীয় নির্বাচনে বিএনপি বেশ কিছু রাজনৈতিক দলের সাথে জোট করতেও পারে, সম্ভাবনা হয়তোবা আছে। আপনার নির্বাচনী এলাকায় দেখা গেল জোট থেকে কোনো প্রার্থী দেয়া হলো, তখন আপনারা দল থেকে কি তাকে সহযোগিতা করবেন? তা তো অবশ্যই। আমরা দল নিয়ে আমরা দলের জন্য নির্বাচন করি। দল যদি নির্বাচন করব। দল যদি কাউকে দেয়, আমাকে না দিয়ে যাকে দেবে, দলের স্বার্থে, দেশের বৃহত্তর স্বার্থে যদি কাউকে দেয়, আমরা সবাইকে তা মেনে নেব। স্বতন্ত্র প্রার্থী হওয়ার সম্ভাবনা কতটুকু যদি এরকম ঘটে? না, এরকম সম্ভাবনা নাই, কারণ আমার আলহামদুলিল্লাহ মানে আমি ব্যবসা বাণিজ্য সব কিছু ক্ষেত্রে মোটামুটি প্রতিষ্ঠিত আছি এবং আমার ভালো একটা জনপ্রিয়তাও আছে এবং বিভিন্ন লেভেলে, ব্যবসায়িক লেভেলে
হ্যাঁ, আমি আশা করি যে আমার ওই সমস্ত এমপি হয়ে যে আর একটু পরিচিত হতে হবে ওইরকম কিছু না। এমপি হবো ওই কারণে দেশের জন্য কাজ করার সুযোগ পাবো, এটাই। আচ্ছা, ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর 8 মাসের একটা বৈঠক শেষ হলো, তো এই বৈঠকটা আসলে কতটুকু ফলপ্রসূ বলে আপনি মনে করেন? ওইটা তো অলমোস্ট মানে ডান, আমি বলবো। দুই একটা পয়েন্টে যেটা ডিসএগ্রিমেন্ট আছে ওইটা আমার মনে হয় না খুব একটা মানে সময় নেবে, কারণ ওইখানে যে জামাত গণভোটটা চাচ্ছে আগে, আমরা চাচ্ছি ইলেকশনের দিন, তারপরে ওই যে ছোটোখাটো যে দুই একটা বিষয়, এটা আমার মনে হয় এটা রিজলভ হয়ে যাবে, দেশের স্বার্থে হওয়া উচিত আমি পার্সোনালি মনে করি। যেহেতু এত স্যাক্রিফাইসের পরে, এত রক্তদানের পরেও যদি আমরা যদি একমত হতে না পারি, সেটা আমার জন্য ভেরি আনফর্চুনেট হবে, আমার দুর্ভাগ্য হবে। জামাত এবং এনসিপি ইস্যুতে আপনার দলের অবস্থান কি এখন? না, আমরা তো অবশ্যই প্রতিদ্বন্দ্বিতা আমার থাকবে, প্রতিযোগিতা থাকবে আমাদের মধ্যে, রাজনৈতিক সুস্থ মানে যে যে বিরোধ বা যেটা প্রতিযোগিতা, সেটা তো অবশ্যই থাকবে। কিন্তু ওনারা ওনাদের প্ল্যাটফর্মে রাজনীতি করবে, আমরা আমাদের প্ল্যাটফর্মে কাজ করব। জনগণকে আমরা চাই এটা নিরপেক্ষ নির্বাচন হোক, যার ভোট পছন্দ প্রার্থী সে তার ভোট দেবে, কেউ তার ভোটে ইন্টারফেয়ার করবে না। সেখানে যদি তারা এনসিপিকে পছন্দ করে এনসিপি ক্ষমতায় যাবে, সেখানে যদি জামাত পছন্দ করে যাবে, সেখানে যদি বিএনপি পছন্দ করে বিএনপি ক্ষমতায় যাবে, যার যার অবস্থান থেকে। এই জন্য আমরা সমালোচনা করব, বাট দেশের স্বার্থে যাতে আমরা সবাই আবার এক টেবিলে বসতে পারি, সেই ব্যাপারে আমরা একমত হওয়া উচিত। জামাত এবং এনসিপি পিআরের ভিত্তিতে নির্বাচন চায়, বিএনপির আসলে সেটা চাচ্ছে না। পিআর ভিত্তিতে নির্বাচনটা হলে আসলে সমস্যাটা কোথায়? পেয়ার ভিত্তিতে নির্বাচন বাংলাদেশে এটা অসম্ভব। প্রথমত বাংলাদেশের সংবিধানে এটার কোনো, কেন এটা সংবিধানে কী লাগবে, তখন হয়তো গণভোটে যেতে হবে প্রথমত। দ্বিতীয়ত পিআর যে দেশগুলোতে ছিল সেটা আনসাকসেসফুল হয়েছে, এবং পিআর জিনিসটা বাংলাদেশের মানুষকে কখনোই মানে বোঝানো কঠিন হবে। সেকেন্ডলি, থার্ড হচ্ছে আমার এলাকার প্রার্থী আমি চিনব না, এটা বাংলাদেশের মানুষ অন্তত মেনে নেবে না। কারণ তখন সে কার কাছে যাবে? আমাদের এলাকার এমপি শুধুমাত্র পার্লামেন্টে আইন প্রণেতা নন, আমাদের এমপিরা জনগণের সুখ দুঃখের সাথী হতে হয়, এবং সে তার প্রার্থীকে যদি নাই চিনে, সে কাকে ভোট দেবে? সেই ভোটেও মানুষ যাবে না। এবং এটা আমার মনে হচ্ছে জামাত সেটা মুখে বলছে, কিন্তু তারা দেখেন প্রত্যেকটা জায়গায় তাদের প্রার্থী অলরেডি ডিক্লেয়ার করে দিয়ে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে। তাহলে তারা যদি প্রার্থী ডিক্লেয়ার করে নির্বাচনী প্রচারণা চালায়, প্রার্থীর নাম দিয়ে চালায়, তাইলে সেখানে তারা পিআর কেন আসছে? আসলে পিআরের কথা বলছে, এটা জাস্ট আমি মনে করি তাদের একটা নির্বাচনী কৌশল। আপনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত, বিএনপির প্রধান দুর্বলতাগুলো কি কি আপনি মনে করেন? আমি মনে করি যে আসলে বিএনপির দুর্বলতা না, বিএনপি আসলে দীর্ঘ এতটা বৎসর আমাদের নেতা তারেক রহমান সাহেব লন্ডন ছিলেন, উনি আসতে পারেন না। ওনাকে আপনারা জানেন কি পরিমাণ নির্যাতন করে ওনাকে বিদেশে যেতে হয়েছে। আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন আপনার অসুস্থ, হ্যাঁ, উনি কারান্তরীণ ছিলেন। উনি একজন সুস্থ মানুষ ছিলেন, যে বিগত সরকার বিনা চিকিৎসায় নানাভাবে চাপ দিয়ে আজকে উনি অসুস্থ হয়ে আছেন। সেই কারণেই আমাদের আসলে, যদি আমাদের নেতা দেশে ফিরে আসেন, যদিও উনি বিদেশ থেকেই ভালোভাবেই শক্তভাবেই দেশকে মানে সামলিয়েছেন, এবং বিগত আন্দোলনে আমি মনে করি যে উনার প্রতিটি নির্দেশনায় নেতাকর্মীরা মানে জীবন দিয়েও হলে ওনার নির্দেশনাগুলো পালন করেছে। উনি খুবই ভালোভাবেই সেটা ট্যাকল করেছেন, যেহেতু আমাদের সোশ্যাল মিডিয়ার যুগ ছিল, এবং উনি কন্টিনিউ আমাদের সাথে যোগাযোগ করতে পেরেছেন। তারপরে ওনার প্রেজেন্সটা আমাদের জন্য খুবই জরুরি। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। শেষ প্রশ্নটা করতে চাই, আগামীর বাংলাদেশকে আপনি কিভাবে দেখতে চান? আমি মনে করি, প্রথমেই বলেছি আপনাকে, যে আবু সাইদ মুগ্ধ সহ হাজারো ছাত্র জনতা জীবন দিয়ে, তাদের স্বপ্ন কি ছিল? তাদের স্বপ্ন ছিল যে বাংলাদেশ একটা বৈষম্যহীন, অসাম্প্রদায়িক, একটা সুন্দর একটা দেশ, আত্মনির্ভরশীল দেশ হোক, যেখানে আপনার অধিকার কেউ কেড়ে নেবে না, যেখানে সবাই সবার অধিকার সমভাবে পাবে, সেখানে দারিদ্র, ধনী এবং গরিবের মধ্যে মানে ডিস্টেন্সটা কম থাকবে, বৈষম্য থাকবে না, যেখানে মেধাবী এবং অমেধাবীদের সাথে কোনো বৈষম্য থাকবে না, যেখানে মানুষ তার স্বাধীনভাবে তার দেশে থাকতে পারবে। আমি চাই যে বাংলাদেশ একটা সুন্দর দেশ হোক, যেখানে সবাই মিলে, আমরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আমরা বিভিন্ন সম্প্রদায়, আমরা সবাই মিলেই যাতে একটা সুন্দর বাংলাদেশ আমরা দেখতে পারি আগামীতে। এবং তখনই
তাদের স্বপ্ন, তাদের আত্মত্যাগ সফল হবে যখন আমরা একটা মুক্ত স্বাধীন দেশ এবং আমরা একটা আত্মনির্ভরশীল জাতি হিসেবে পরিচিত হব বিশ্ব মানচিত্রে। জনাব ফয়সাল আহমেদ চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। তোমার ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে এই সুন্দর অনুষ্ঠানে কথা বলার সুযোগ দিয়েছেন। দর্শক, যত কথা অনুষ্ঠান আজকের মতো এ পর্যন্তই। আগামী পর্বে নতুন কোনো অতিথির সাথে নতুন কোনো বিষয়ে কথা হবে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।